আজকে যে মুভি এক্সপ্লেন করতে চলেছি তা 2011 সালের সত্য ঘটনার উপর নির্মিত। মুভির শুরুতে আমরা দুজন ছোট বাচ্চাকে থাইল্যান্ডের চায়না এম্বাসির দিকে এগিয়ে যেতে দেখি। দুজনের মধ্যে একজন সিকিউরিটিকে কথার মাঝে ব্যস্ত রাখে এবং অন্যজন তার কাঁধে ব্যাগ নিয়ে ঢুকে পড়ে এম্বাসির ভেতরে। সেখানে মেইন চেকপোস্টে চলে আসলে সিকিউরিটি তাকে থামাতে গেলেই সে এক দৌড়ে ঢুকে পড়ে এম্বাসির ভেতরে। সেখানে ঢুকেই সে তার ব্যাগ ছুঁড়ে ফেলে দিলে এবার আমরা দেখতে পাই আসলে ওই ব্যাগে ছিল বোম। সাথে সাথেই সে তার ব্যাগ থেকে গান বের করে শার্ট শুট করে একাই শুইয়ে দেয় 4-5 জন অফিসারকে। এদিকে ভেতরে ফায়ারিং এর সাউন্ড শুনতে পেয়ে বাইরে থাকা আরেকজন কল দেয় সেই বোমে সেট করে রাখা মোবাইলে। কল ইন হওয়ার সাথে সাথে ভয়ানক এক ব্লাস্টে পুরো এম্বাসি উড়ে যায় চোখের পলকে। এখন প্রশ্ন হলো কে এই মারাত্মক হামলা চালালো এবং কেনই বা এমন ভয়াবহ হামলা করালো। দাঁড়াও সকল প্রশ্নের উত্তর দেব একটা একটা করে। তার আগে একবার চেক করে দেখো তো তোমাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ আজকের এই অস্থির মুভির এক্সপ্লেনেশনের জন্য একটা সাবস্ক্রাইব করে দিও। এবার চলো মুভির কাহিনীতে ফিরে যাই। এই হামলার আসল কাহিনী জানতে আমাদের ফিরে যেতে হবে কয়েক মাস পূর্বে। এখানে আমরা একটি চাইনিজ মেয়েকে দেখতে পাই যে মারাত্মকভাবে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পড়েছে। মানে প্রতিবেলা ইনজেকশনের ডোজ না নিলে তার চলেই না। এভাবেই পুরো চায়নাতে ড্রাগের বাজার ছড়িয়ে পড়তে থাকে আর ছোট বাচ্চা থেকে শুরু করে যুব সমাজ ড্রাগের নেশায় খারাপ ভাবে ধ্বংসের দিকে যেতে থাকে। এখানে তোমাদের জানিয়ে দেই আসলে মাদকগুলো আসে কোথায় থেকে। আসলে এই ড্রাগগুলো বার্মা ও লাওসে উৎপাদিত হয়ে বার্মা নদী দিয়ে প্রতিনিয়তই সবজির মতো আমদানি হতে থাকে থাইল্যান্ডের বন্দরে। আর এখানে এই মাদকের কাঁচামাল থেকে সেগুলো প্রক্রিয়াজাত করে প্রস্তুত হয় বিভিন্ন প্রকার মাদক। এবার সেই মাদক লঞ্চ বা ট্রলারে করে চলে আসে মেকং নদী দিয়ে প্রায় 17,000 কিলোমিটার গভীর জঙ্গলে। নদীর এই জায়গার নাম বলা হয় দ্য গেট অফ হেল, মানে নরকের দরজা। কারণ একবার যে এই পর্যন্ত এসে পড়েছে সে আর কোনোদিন ফিরে যেতে পারেনি। আসলে এখানেই থাকে থাইল্যান্ডের কুখ্যাত ড্রাগ লর্ড নাওখাম। আর এখানেই আসে ওই ড্রাগের চালানগুলো। সে এই গভীর জঙ্গলকে বানিয়ে ফেলেছে তার মাদকের আস্তানা, যেখান থেকে সে প্রতি চালানে 70 কোটি থাই বাদ বা 224 কোটি টাকার মাদক রপ্তানি করে থাকে। আর এই মাদকগুলো থাইল্যান্ড, কম্বোডিয়া, মায়ানমার, বাংলাদেশ, ভিয়েতনাম, চীন সহ আরো বিভিন্ন দেশে ছড়িয়ে দেয়। এই ড্রাগ মাফিয়া যে কি লেভেলের এক মারাত্মক জিনিস তা তোমরা মুভির প্রথম সিনেই দেখেছো। সে এই পুরো এরিয়ায় তার ভয়ানক সব সিকিউরিটি দিয়ে প্রোটোকল দিয়ে রেখেছে। আর তার আস্থানায় ছোট ছোট নাবালক বাচ্চাদের ধরে এনে তাদের গভীরভাবে হিপনোটাইজ করে ফেলে এবং তাদের হাতে তুলে দেয় ভয়ানক AK-47 এবং মুখে তুলে দেয় ভয়ানক সব ড্রাগ, যেন তারা বড় হয়ে তার গ্যাংকে আরো শক্তিশালী করে তুলতে পারে। কেউ একবার ভুল করেও এই এলাকায় চলে আসলে তাকে জীবনের মায়া ত্যাগ করতে হবে, এটাই সত্য। এবার চলো জেনে নেওয়া যাক এত ভয়ানক মাফিয়া এবং এত সিকিউরিটি থাকার পরও সে কিভাবে চীনা ডেল্টা ফোর্সের টার্গেটে পড়ে গেল। সাল 2011 চাইনিজ একটি মালবোঝাই জাহাজ 13 জন ক্রু মেম্বার নিয়ে চীনার গুইয়াং থেকে যাত্রা শুরু করে মায়ানমারের দিকে। কিন্তু নদীপথে শর্টকাট নিতে যেয়ে তারা ভুল করে ঢুকে পড়ে মেকং নদীর ভেতরে, যেটা গিয়েছে লাওস ও থাইল্যান্ডের জঙ্গলের দিকে। তারা যত সামনে এগোতে থাকে জঙ্গল আরো গভীর হতে থাকে, কিন্তু তারা তো বুঝতে পারেনি তারা নিজেরই মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। সেই জাহাজ আরো গভীরে চলে আসলে তাদের দেখে ফেলে নাওখার সিকিউরিটি। অবশেষে তাদের ধরে এনে নির্মম ভাবে হত্যা করা হয় এবং ফেলে দেওয়া হয় ওই নদীর গভীর পানির ভেতরে। এই ঘটনা দুদিন পর আমরা একটি চায়নার প্রদেশ দেখতে পাই। সেখানে এক মহিলা তার বাসনপত্র ধোয়ার জন্য যেই নদীর ধারে নামে ঠিক সেই সময় সেখানে একটি লাশ ভেসে ওঠে। এভাবে একে একে সেই 13 জনের লাশ সেখান থেকে উদ্ধার করে চীনা পুলিশ। এই ঘটনা পুরো চীনে দ্রুত ছড়িয়ে পড়লে সম্পূর্ণ চীন জুড়ে এক ভয়ানক আতঙ্কের সৃষ্টি হয়। এবার চীনা পুলিশ নড়ে চড়ে বসে এই হত্যাকাণ্ডের রহস্যের জট খোলার জন্য। তাই রাষ্ট্রীয় পারমিশন নিয়ে শুরু হয় টেরোরিস্ট কিলিং মিশন। সেখানে লোকাল ছোট বড় গ্যাংকে একে একে গ্রেপ্তার করেও তারা এই হত্যার কোনো ক্লু পাচ্ছিল না। তাই চীনা পুলিশ ব্রিফিং এ আসে চাইনিজ স্পেশাল কমান্ডো ফোর্সের সাথে। তারা জানায় চাইনিজ পুলিশ এমন কোনো কিছু এড়িয়ে যাচ্ছে যেটা আসলে তারা খুঁজে পাচ্ছে না। এমন কোনো গ্যাং বা টেরোরিজম গ্যাং আছে যারা চাইনিজ পুলিশের আড়ালেই থেকে যাচ্ছে। তাই এই মিশন বুঝিয়ে দেওয়া হয় চীনা ডেল্টা কমান্ডো ফোর্সের কাছে। এখানে আমরা ডেল্টা ফোর্সের চিফ কমান্ডো গাও গ্যাংকে দেখতে পাই। সে তার টিম নিয়ে বেশ কয়েকবার মিশন চালিয়ে সেই জায়গা আবিষ্কার করতে সক্ষম হয় যেখানে এই 13 জনকে হত্যা করা হয়েছিল। তাই সে সকল গুলি লাগা গাছে লেজার লাগিয়ে পয়েন্ট করতেই দেখতে পায় আসলে গুলিগুলো নদীর অপর পাশের একই জায়গা থেকে ফায়ার করা হয়েছে। তাই গাও তার কর্নেলকে জানায় এখানে অবশ্যই আলাদা কোনো গ্যাং আছে যারা আসলে শহরে নয় বরং নদীর গভীর জঙ্গলে আস্তানা পেতেছে।
তাই সে পারমিশন চায় সেখানে মিশন চালানোর জন্য। কিন্তু কর্নেল জানায় হুটহাট করে মিশন চালাতে গেলে তারা পুরো গ্যাংকে ধরতে পারবে না। তাই কর্নেল তাকে সাজেস্ট করে ওই পুরো এলাকা নজরদারির মধ্যে রাখার জন্য। যদি একটাও ক্লু পাওয়া যায় তাহলে পুরো গ্যাংকে গ্রেপ্তার করা তাদের জন্য সহজ হবে। ঠিক এমনই একদিন তারা এমন একটি ক্লু পেয়ে যায় যেটা দেখে তাদের তো হুঁশি উড়ে যায়। আসলে গাও দেখতে যাচ্ছিল ওই জঙ্গলের ভেতর থেকে কোনো ট্রলার বা জাহাজ বন্দরের দিকে আসে কিনা। কিন্তু তারা যেখানে টার্গেট করেছে সেটা দুটা ভাগ হয়ে একটা চায়না এবং অন্যটি থাইল্যান্ডের দিকে গেছে। তাই গাও থাইল্যান্ডে আসে আর এই মিশনের জন্য হেল্প চায় তার থাই কমান্ডো বন্ধু ফ্যাং জিও এর কাছে। এমন একদিন সে ফলো করতে করতে ফ্যাং দেখতে পায় ওই জঙ্গল থেকে একটি লোক বেরিয়ে আসে এবং ব্যাগ নিয়ে থাইল্যান্ডের বন্দরে ঢুকে পড়েছে। সে তার পিছু নিয়ে আগাতে শুরু করে। এমন সময় অন্য একটি গ্রুপ এসে ওই লোককে তুলে নিয়ে চলে গেলে সেও তাদের পিছু করতে শুরু করে। এবার তারা এসে আটকে যায় ট্রাফিক জ্যামে। কিন্তু ফ্যাং তাদের সামনেই পুলিশের গাড়ি দেখতে পায়, তাই সে সামনের গাড়িকে ধাক্কা মেরে সেখানে একটি গ্যাঞ্জাম বাঁধিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর পুলিশ এসে সেখানে তল্লাশি শুরু করে। এদিকে এই সুযোগে ওই লোক পালিয়ে যেতেই এবার পাশের গলি থেকে ফ্যাং তাকে ধরে নিতে সক্ষম হয়। এবার ওই লোককে ধরে এনে ফ্যাং তার উপর ব্যাপকভাবে টর্চার করে জিজ্ঞাসা চালাতে থাকে। যখন এত কিছুর পরেও মুখ খুলে না, এবার ফ্যাং তার পায়ে শিরা কেটে দেয় মৃত্যুর জন্য। অবশেষে জীবন বাঁচাতে ওই লোক সকল তথ্য ফ্যাংকে জানিয়ে দেয়। সে জানায় সে নাওখার হয়ে কাজ করে, আর নাওখার হলো এক থাই ড্রাগ মাফিয়া যে পুরো মেকং নদীর এরিয়া জুড়ে রাজত্ব করে। সে ওই জঙ্গল থেকে থাইল্যান্ড, কম্বোডিয়া, মায়ানমার, বাংলাদেশ, ভিয়েতনাম, চীন সহ মোট 60টি দেশে তার মাদকের চালান পাচার করে থাকে, যার পরিমাণ প্রতি চালানে 70 কোটি থাই বাদ, যা বাংলাদেশের টাকায় 224 কোটি টাকার বেশি। এই তথ্য শুনে তো ফ্যাং এর হুঁশি উড়ে যাওয়ার অবস্থা। তবুও সে জিজ্ঞেস করে থাইল্যান্ড এবং চায়নায় নাওখার কোথায় কোথায় ড্রাগ স্মাগলিং করে আর তার এই কাজের ডান হাতকে। ওই লোক তাকে সকল উত্তর দিয়ে দিলে এবার ফ্যাং এই তথ্যগুলো গাওকে জানায়। আর গাও যখন এই তথ্যগুলো কর্নেলকে জানায় তখন পুরো চীনের নিরাপত্তা ব্যবস্থা সেই লেভেলের ধাক্কা খায়। তাদের এত প্রোটোকল ও সিকিউরিটির চোখ ফাঁকি দিয়েও এভাবে মাদকের সাম্রাজ্য গড়ে তোলা সম্ভব। তাই চীন সরকার আর দেরি না করে দ্রুত সেই 60টি দেশের সামরিক বাহিনীর সাথে মিটিং বসায় আর সকলের সম্মতিতে একটি চুক্তিপত্র সাইন করায়। সেখানে চীন, থাইল্যান্ড, মায়ানমার, কম্বোডিয়া, ভিয়েতনামের কমান্ডো ফোর্স এই কিলিং মিশনে অংশ নিবে। চুক্তিপত্র সাইন করে এবার সকল ডেল্টা কমান্ডোদের অর্ডার দেওয়া হয় যত দ্রুত সম্ভব যেভাবেই হোক মেকং নদী মাফিয়া শূন্য করতে হবে। এই মিশনের নাম দেওয়া হয় অপারেশন মেকং। আর এই পুরো মিশন লিড করবে চাইনিজ কমান্ডো গাও গ্যাং। মিশন বুঝে নিয়ে গাও তার ফোর্স নিয়ে থাইল্যান্ডে চলে আসে তার বন্ধু ফ্যাং এর কাছে। এবার ফ্যাং একে একে নাওখার পুরো হিস্ট্রি গাওকে বুঝিয়ে দিতে থাকে। মাফিয়া নাওখার পর্যন্ত পৌঁছাতে তাদের 5 জনকে খতম করতে হবে। 1 নম্বরে আছে নাওখার অপারেশন কমান্ডো, যার নাম অংশা। এর কাজ হলো আশেপাশের ছোট বড় গ্যাং মাথা চাড়া দিলেই তাদের ধরে এনে শেষ করে দেওয়া, সেই সাথে তাদের সবকিছু লুটপাট করা। 2 নম্বরে আছে সানকি। এর কাজ হলো পুরো আস্তানা নিয়ন্ত্রণ করা, সেই সাথে ছোট ছোট বাচ্চাদের ধরে এনে ট্রেনিং দেওয়া। 3 নম্বরে রয়েছে ইথা, যার কাজ হলো দেশি বিদেশি কাস্টমারদের সাথে স্মার্টলি ডিল করা ও অর্ডার মোতাবেক আস্তানা থেকে সকল ড্রাগ চতুর্দিকে ছড়িয়ে দেওয়া। 4 নম্বরে আছে নাথু। নাথু হচ্ছে নাওখার বড় ছেলে এবং তার কাজ হলো ইথা যখন বাইরে ডিল করতে যাবে নাথু তাকে প্রোটেকশন দিবে। এবং 5 নম্বরে আছে সমচাং। সে হচ্ছে নাওখার সব থেকে কাছের এবং বিশ্বস্ত, যে নাওখার পুরো স্মাগলিং এর গডফাদার। মানে নাওখার পরে এই পুরো গ্যাং সমচাং একাই নিয়ন্ত্রণ করে। ফ্যাং নাওখার সকল হিস্ট্রি জানিয়ে দিলেও আসলে সে এটা জানে না নাওখার এই বিশাল জঙ্গলের এক্সাক্ট কোন লোকেশনে আস্তানা বানিয়েছে। তবে তার হাতে একটি লিড আছে। নাওখারের আস্তানা থেকে পালিয়ে আসা একজনকে পাশের একটি নাইট ক্লাবে আটকে রাখা আছে। সেই একমাত্র বলতে পারবে আসলে নাওখার এই জঙ্গলের কোন জায়গায় ঘাঁটি বানিয়েছে। কিন্তু ওই লোক পর্যন্ত পৌঁছাতে গেলে যে কারো জীবনের ঝুঁকি রয়েছে, কারণ এই পুরো নাইট ক্লাবই নাওখার চেলাপেলাদের আঁতুর ঘর। সবকিছু শুনে গাও জানায় জীবন বাজি রেখে হলেও ওই লোককে ছাড়িয়ে আনা অত্যন্ত জরুরি। তাই সে ফ্যাং ও তার টিমকে নিয়ে একটি প্ল্যান বানায়, যেখানে এই মিশন কমপ্লিট করতে তারা সময় নেবে মাত্র 15 মিনিট। আর যদি সেখানে কোনো ক্যাচাল বেঁধে যায় তো আর কি করা, সামনে যাকেই পাবে তাকেই হেডশট দিতে হবে, আর এর জন্য কোনো ইন্টারোগেশন হবে না। প্ল্যান বানিয়ে তারা টিম নিয়ে বেরিয়ে পড়ে সেই নাইট ক্লাবের উদ্দেশ্যে। একদম সাধারণ কাস্টমার সেজে তারা একে একে ভেতরে ঢুকতে থাকে। ভেতরে যে গাও সেই টর্চাল সেল দেখতে পায় যেখানে ওই লোককে নির্যাতন করা হয়েছিল। তাই গাও বাইরে থাকা ফিনকে জানায় দ্রুত বিংকে ছেড়ে দিতে। এই কুকুরটাকে তোমরা একটু মনে রেখো, একদম শেষ সময়ে তোমাদের কাঁদিয়ে দেওয়ার জন্য সে একাই যথেষ্ট। বিং গাওর কাছে গেলে সে ওই ফ্লোর থেকে কাপড়ে রক্ত লাগিয়ে ওই লোককে খুঁজে দেওয়ার অর্ডার দেয়। তাই সে পুরো নাইট ক্লাব খুঁজে ওই লোকের লোকেশন পেয়ে যায়। অন্যদিকে বাইরে এসে হাজির হয় নাওখার অপারেশন কমান্ডো অংশা।
অংশা তার গ্যাংব্যাং নিয়ে এখানে আসার কারণ হচ্ছে সে ওই লোককে ধরে নিয়ে নাওখার সামনে নিয়ে যেতে চায়। গাও সেখানে পৌঁছে সবাইকে মেরে ওই লোককে রেস্কিউ করে নিয়ে বাহিরের দিকে আগাতে থাকে আর বাইরে থাকা অন্যজনকে তার ড্রোন দিয়ে রাস্তার ইনস্ট্রাকশন জানাতে বলে। গাও যখন গেটের কাছে চলে আসে ঠিক এমন সময় দুজন তাকে দেখে ফেলে আর সাথে সাথে তাদের ওপর আক্রমণ শুরু করলে বিং তাদের হাত কামড়ে ধরে গাওকে সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করে। কিন্তু ততক্ষণে আরো চালাপালা বুঝে যায় এখানে গ্যাঞ্জাম পেকে গেছে, তাই তারাও কুড়াল পিস্তল নিয়ে গাও ও তার পুরো টিমের ওপর আক্রমণ শুরু করে। আর গাও সেই লোককে নিয়ে সাদ বেয়ে সামনে পালাতে থাকে। ফ্যাং ও তার জুনিয়র কমান্ডো জিয়াংজু পেছন থেকে গাওকে কাভার দিতে থাকে। সেখানে গাওয়ের ব্যাকআপ কমান্ডো চলে আসলে তারাও একে একে হেডশট দিয়ে সবাইকে ওপরে পাঠাতে শুরু করে। আর এই কাভার নিয়ে গাও তার টিমের সাথে বাইরে এসে পড়ে এবং নাওখার চেলাপালাও বাইরে এসে ফায়ারিং শুরু করে। এখন অংশা মাত্রই এখানে এসেছে, তবে তার চেলাপালাদের এমন গোলাগুলি দেখে সেও বুঝতে পারে এখানে মারাত্মক রকমের গ্যাঞ্জাম লেগেছে। তাই সেও ফ্যাং ও জিয়াংজুর দিকে শাটার শাট শুট করতে করতে তাদের ধাওয়া শুরু করে। যখন পিস্তল দিয়ে কাজ হয় না, এবার অংশা তার রকেট লঞ্চার বের করে এবং একের পর এক মারাত্মক শট চালাতে থাকে গাওয়ের গাড়ির দিকে। কিন্তু ফাইনালি একটা ফায়ারিং এসে লাগে গাওয়ের গাড়ির ওপরে আর সাথে সাথে তার গাড়ি মারাত্মক আরপিজি শট খেয়ে সেখানে উল্টে যায়। গাও গাড়ি থেকে অংশাকে শুট করতে থাকলেও অংশার একটা শুট এসে লাগে রেস্কিউ করে নিয়ে আসা ওই লোকের মাথায়। অবশেষে এক ভয়ানক গোলাগুলি শেষ করে অংশা সেখান থেকে পালিয়ে যায় আর গাও এই মিশনে ব্যর্থ হয়ে যায়। মিশনের প্রথম রাউন্ডে ব্যর্থ হয়ে গাও ও ফ্যাং দেখা করে চীনের কমান্ডো ফোর্সের জেনারেলের সাথে। জেনারেল জানায় আসলে এভাবে তোমরা নাওখারের সাথে কোনোভাবেই পেরে উঠবে না, তাই শক্তি দিয়ে না বুদ্ধি কাজে লাগাও। নাওখারের 3 নম্বরে চালাই থা 1 নম্বরে জুয়ারি। জুয়া পেলে সে সবকিছুই ভুলে যায়, তাই যেভাবে হোক তাকে টার্গেট করো আর তাকে জুয়ার ফাঁদে মজিয়ে নাও, সেই তোমাদের তাদের আস্তানা পর্যন্ত পৌঁছে দেবে। এই লিড পেয়ে এবার গাও অস্থির এক প্ল্যান বানিয়ে বসে। তাদের এই এক প্ল্যানেই তাদের কাছে ধরা দিয়ে বসে নাওখার আরো বাকি 2 চেলা। কি সেই প্ল্যান, এবার চলো সেটা জেনে আসি। গাও ধরে নিয়ে আসে ইথার সেই জুয়ার পার্টনারকে যার সাথে সে প্রতিদিন জুয়া খেলতো। এবার তাকে দিয়ে কল করায় ইথাকে। সে জানায় আজকে আমি বারে বসবো না, আমি তোমার জন্য নিউ পার্টনার পাঠাচ্ছি। হঠাৎ এমন কথা শুনে ইথার সন্দেহ হয়, তাই সে জানায় আমি কাউকে বিশ্বাস করি না। কিন্তু সে আরো জানায় তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো যেমন আমাকে করো। কিন্তু ইথার তো সেই লেভেলে জুয়ার নেশা উঠে আছে মাথায়, তাই সে বাধ্য হয়ে রাজি হয়ে যায়। এবার গাও ফ্যাংকে পাঠায় ইথার কাছে আর ফ্যাং বারে বসে ড্রিঙ্কস করে ইথার সাথে ভাব জমায়। এমন ভাবে তাকে মালপানি খাওয়ায় যে সে ফ্যাং এর ফ্যান হয়ে যায়। সেখান থেকে বের হওয়ার সময় ফ্যাং এর আরো এক বন্ধু জোয়াংজুর সাথে দেখা হয়। সে তাকে জানায় আরে তোকে তো বলাই হয়নি, থাইল্যান্ডে আজকে চীনের সবচেয়ে বড় জুয়ারি এসেছে, আজ পর্যন্ত কেউ তাকে বেটে হারাতে পারেনি, আমি তো তার সাথেই দেখা করতে যাচ্ছি, আমি তার হেভি ফ্যান। তাদের এইসব কথাবার্তা শুনে এবার ইথা মনে মনে ভাবতে থাকে এটাই সুযোগ, যে করে হোক এই বেটা চাইনিজ চ্যাংচুংকে হারিয়ে নিজের ক্ষমতা বুঝিয়ে দিতে হবে। সেও তাদের সাথে গাওয়ের কাছে যায়। এখানে গাও এমন একটা ভং ধরে যে সে বিশ্ব সেরা জুয়ারি আর কঠিন লেভেলের কোটিপতি। ফ্যাং ও ইথাকে দেখে গাও বলে আসলে থাইল্যান্ডের পোলাপাইন কিচ্ছু পারে না, শুধু টাকা আনে আর বেটে হারে, একটা বাপের বেটা পেলাম না। এবার ফ্যাং গাওয়ের সাথে ইথাকে পরিচয় করিয়ে দেয়, জানায় বস ইনি হচ্ছে আমাদের থাইল্যান্ডের সব থেকে বড় জুয়ারি, তাকে হারানো একেবারেই অসম্ভব, যদি পারেন তো তাকে হারিয়ে দেখান। নিজের এমন প্রশংসা শুনে ইথা ভেতর থেকে ফুলে ফেপে বড় হতে থাকে। আসলে সে তো জানে না তার জন্য সামনে কি অপেক্ষা করছে। কিন্তু গাও এসব পাত্তা না দিয়ে ফ্যাংকে জানায় না ভাইয়া, আজকে আমি থাইল্যান্ডে জুয়া খেলতে আসিনি, এখানে সবাই বাচ্চা পোলা পায়। এই নাও, আজকে আমি যত টাকা জিতেছি সব তোমাকে গিফট করে দিলাম। আমি আসলে তোমাদের দেশে এসেছি কিছু মাল পানি নিতে, আমার পুরো 500 কোটি টাকার ড্রাগ চাই। ড্রাগের কথা শুনে ইথার চোখ জল জল করে ওঠে, তাও আবার 500 কোটি টাকার চালান। এবার ইথা গাওয়ের সাথে কথা বলে জানায় সে চাইলে পুরো ড্রাগের চালান ইথা একাই সাপ্লাই দিবে। গাও রাজি হলে ইথা গাও, ফ্যাং ও জিয়াংজুকে নিয়ে তার গোপন আস্থানার দিকে নিয়ে যায়। সেখানে নাওখার আরো এক চালা উপস্থিত ছিল যার নাম জিয়াক। এদিকে গাও ও ইথার মধ্যে ডিল চলতে থাকলেও হঠাৎ জিয়াককে দেখে জিয়াংজুর চোখে জ্বলে উঠে প্রতিশোধের আগুন। জিয়াক তাকে না চিনলেও জিয়াংজু তাকে ঠিকই চিনে ফেলেছে। প্রায় 3 বছর ধরে সে তাকে খুঁজে বেড়াচ্ছে, তবুও তাকে আজকে হাতের সামনে পেয়েও কিছু না বলে সেখানে রাগ কন্ট্রোল করতে না পেরে সেখান থেকে চলে আসে। কারণ সে যদি এখানে ক্যাচাল বাঁধিয়ে দেয় তাহলে গাওয়ের সম্পূর্ণ মিশন নষ্ট হয়ে যাবে। এখন এই জিয়াকের সাথে জিয়াংজুর কি এমন শত্রুতা আছে, চলো ফ্ল্যাশব্যাক থেকে জেনে আসি।
মুভি শুরুতেই তোমরা যেই মেয়েকে ড্রাগ নিতে দেখেছিলে আসলে সেই ছিল জিয়াংজুর গার্লফ্রেন্ড, যার নাম ম্যান্ডি। সে পেশায় ছিল একজন বার গার্ল, কিন্তু জিয়াক একদিন তাকে ড্রাগ দিয়ে তার সরলতার সুযোগ নেয় আর তার সাথে খারাপ কাজ করে ফেলে এবং সেই ভিডিও দেখে তাকে বারবার ব্ল্যাকমেইল করতে থাকে। আর এই মানসিক অত্যাচার ভুলে থাকার জন্য ম্যান্ডি আস্তে আস্তে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পড়তে বাধ্য হয়। এরকমই একদিন জিয়াক আবারও ম্যান্ডির রুমে আসলে সেদিন জিয়াংজু আসে ম্যান্ডির বার্থডে উইশ করার জন্য, কিন্তু সে দরজার কাছে আসতেই ভেতরে সবকিছুই বুঝে ফেলে। জিয়াংজু ও জিয়াকের সাথে হাতাহাতি শুরু হলে সেখানে জিয়াংজুর পকেট থেকে গান পড়ে যায়, আর জিয়াং যখন জিয়াককে তাড়া করে ঠিক সেই মুহূর্তে ম্যান্ডি সেই গান তুলে নেয় এবং নিজের মাথায় গুলি চালিয়ে বসে। এই ঘটনার পর থেকে জিয়াংজু শপথ নেয় জিয়াককে খুঁজে বের করে শেষ করার জন্য, কিন্তু জেনারেল জিয়াককে আপাতত ধৈর্য ধরতে বলে, কারণ এখন কোনো গ্যাঞ্জামে জড়ানো যাবে না। অন্যদিকে আমরা সেই ড্রাগ মাফিয়া নাওখারের আস্তানা দেখতে পাই। সেখানে এসে ছোট ছোট বাচ্চাদের হাতে রিভলভার ধরিয়ে দিয়ে জুয়া খেলায় বসিয়ে দিয়েছে। এই খেলায় কোনো টাকা নয়, বরং জীবন বাজি রেখে খেলতে হবে। মানে যার ভাগ্য খারাপ হবে সেই মারা পড়বে। মানে বুঝতেই পারছো সে কি লেভেলের ট্রেনিং দিয়ে তাদের তৈরি করছে। এমন সময় জিয়াক তাকে কল করে জানায় নিউ পার্টি এসেছে চায়না থেকে, সে এক চালানেই 500 কোটি টাকার ড্রাগ নিতে চায়। এই কথা শুনে নাওখার তো পুরাই টাসি খেয়ে যায়, কারণ আজ পর্যন্ত এত মাল একসাথে কেউ কেনার সাহস করেনি। সে জানায় এরা হয় আমাকে কোটিপতি বানাবে, নয়তো আমার সাম্রাজ্যের 12টা বাজাবে। নাওখার জানায় সে তার সকল চালাপালাদের পাঠিয়ে দিবে ওই চাইনিজ কাস্টমারের সাথে ডিল করার জন্য। সবকিছু বুঝে শুনে তারপর পা ফেলতে হবে। প্ল্যান মতো এবার নাওখার তার 4 জন চালাকে পাঠায় গাওয়ের সাথে ডিল করতে, আর শমচানকে পাঠায় ডিল হলে সেই ডিলের অ্যাডভান্স টাকা কালেক্ট করার জন্য। তাদের মিটিং প্লেস সিলেক্ট করা হয় থাইল্যান্ডের সব থেকে বড় শপিং মলের ভেতরে। সেখানে পৌঁছে গাও যেমন তার কমান্ডো ফোর্সের চারিদিকে ছড়িয়ে দেয়, ঠিক তেমনই নাওখারের সকল চেলাপেলা আশেপাশে নজরদারি করতে থাকে। এবার মিটিং শুরু হলেই জিয়াক জানায় আমাদের ডিল হবে হ্যান্ড টু হ্যান্ড লাইভ ডিল, মানে তারা এখানেই বসে ডিল চালাবে আর অন্যদিকে টাকা ও ড্রাগ লেনদেন করা হবে। জিয়াক টাকা ডেলিভারি লোকেশন জানিয়ে দিলে গাও সেই লোকেশনে 50% অ্যাডভান্স টাকা ফ্যাংকে দিয়ে পাঠিয়ে দেয়। ফ্যাং সেখানে টাকা ফেলে দিয়ে দূরে থেকে ঘাপটি মেরে অপেক্ষা করতে থাকে। একটু পরেই সেখান থেকে টাকা কালেক্ট করে নেয় শমচ্যাং। সে টাকা তুলে নিয়ে সামনে আগানো শুরু করলে এবার ফ্যাং তার পিছু নিতে শুরু করে। অন্যদিকে শপিং মলে গাও ও নাওখার বাকি চেলাপেলাগুলো অপেক্ষা করতে থাকে সেই টাকা নাওখার পর্যন্ত পৌঁছানোর জন্য। কিন্তু আসলে ব্যাগের টাকার ভেতরে বসানো ছিল জিপিএস ট্র্যাকার, আর সেই ট্র্যাকারই ট্র্যাক করে ফ্যাং সামনে আগাতে থাকলে চতুর স্যামচ্যাং ফ্যাংকে দেখে ফেলে। তাই সে বলে দ্রুত টাকার ব্যাগ গাড়ি থেকে ফেলে দেওয়ার জন্য। তারা টাকার ব্যাগ ফেলে দূরে থেকে দেখতে থাকে আসলে ঘটনা কি। এবার শমচ্যাং দেখতে পায় তার অনুমানই সঠিক, আর একটু হলেই তারা মারা পড়ে যেত। সেখানে ফ্যাং এসে টাকার ব্যাগ তুলে নেয় আর কাউকে আশেপাশে দেখতে না পেয়ে শপিং মলের দিকে ব্যাক করে। এদিকে শমচ্যাং দ্রুত শপিং মলে থাকা বাকিদের ফোনে জানায় দ্রুত সেখান থেকে সরে পড়ার জন্য, কারণ তারা যাদের সাথে ডিল করছে তারা সবাই এক একটা কমান্ডো ফোর্সের সদস্য। এদিকে ফ্যাং ও গাওকে একই সাথে কল করে জানায় আসলে তাদের প্ল্যান ইতিমধ্যেই ফেল হয়ে গেছে। সাথে সাথে দুই গ্রুপের মধ্যে শুরু হয় অস্থির লেভেলের গোলাগুলি। যে যাকে পারছে শুট করে উড়িয়ে দেওয়া শুরু করে। মুহূর্তে পুরো শপিং মল একদম যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে যায়। এমন এক ভয়ানক অবস্থা সৃষ্টি হয় যে সবাই কেউ না কারো গুলিতে মারা পড়তে থাকে। এমন সময় জিয়াক শাটাশাট শুট করে জিয়াককে খতম করতে সক্ষম হয়, কিন্তু ঠিক সেই সময়ে পেছন থেকে নাওখার পালিত এক বাচ্চা এসে মেশিন গান দিয়ে জিয়াংজুকে একদম ঝাঁঝরা করে দেয়। অন্যদিকে গাও সবাইকে খতম করে অবশেষে নাওখার বড় ছেলে নাথুকে জীবিত গ্রেপ্তার করতে সক্ষম হয়। অন্যদিকে এই ডিল করতে যেয়ে নাওখার সকল চেলাপেলা মারা পড়ায় ও নিজের ছেলেকে হারিয়ে নাওখার মারাত্মক লেভেলের ভায়োলেন্স হয়ে ওঠে। সেই সাথে 50% ডিলের টাকা না নিয়ে আসায় নাওখার ভাবতে থাকে হয়তো শমচ্যাংই সবাইকে টপকে দিয়ে বাকি টাকা মেরে দিয়েছে। তাই সে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে শমচ্যাংকে গুলি করে বসে, কিন্তু বন্দুকে গুলি না থাকায় শমচ্যাং তার জীবন ফিরে পায়। সে নাওখারকে কিছু না বলেই সেখান থেকে চলে আসে। সেখান থেকে ফিরে আসার সময় শমচ্যাং জানায় এতদিন আমি নাওখারকে নিজের ছোট ভাইয়ের মতো দেখেছি, কিন্তু আজ থেকে তার রাজত্ব হবে আমার। তাই সে সানকিকে জানায় সে যদি তাকে এই কাজে সাহায্য করে তবে তার রাজত্বের 50% তাকে দিয়ে দিবে। মানে বুঝতেই পারছো এবার নিজেদের মধ্যে কামড়াকামড়ি লাগতে যাচ্ছে। এবার নাওখার বড় ছেলে নাথুকে চালানো হয় 380 ডিগ্রি লেভেলের টর্চার। মানে এক কথায় এমন কোনো আজাব হয় না যেটা তাকে দেওয়া হয়নি। তাই জীবনের মায় সে তার বাবার সাম্রাজ্য ড্রাগ স্মাগলিং এর সকল ডিটেলস কমান্ডোর কাছে বলতে বাধ্য হয়। তার কাছ থেকে নাওখার লোকেশন জেনে নিয়ে গাও ও ফ্যাং 3টি কমান্ডো টিম নিয়ে হেলিকপ্টার নিয়ে দ্রুত
দ্রুত বেরিয়ে পড়ে ফাইনালি নাওকারকে হত্যা করার জন্য। শত শত মাইল নদীর পথ জঙ্গল পাড়ি দিয়ে তারা এসে পৌঁছে যায় তাদের টার্গেট এরিয়ায়। এবার হেলিকপ্টার থেকে নেমে পুরো ফোর্স চারিদিকে ছড়িয়ে পড়ে আর নিঃশব্দে সামনে এগোতে থাকে। অন্যদিকে বিংকে দিয়ে রিমোট কন্ট্রোল ক্যামেরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে থাকে আর সেই ক্যামেরা দেখে দেখে একে একে সকল গার্ডদের ঘাড় মোটকে শুইয়ে দিতে থাকে। অন্য টিম সাইলেন্সার লাগানো গান দিয়ে দূরে থেকে অন্য গার্ডদের খতম করে সামনে আগাতে থাকে। ঠিক এমন সময় দেখা যায় সমচ্যাং তার বাহিনী নিয়ে অবস্থান নিয়েছে নাওখারকে শেষ করার জন্য, কিন্তু সে যখন দেখতে পায় তার আগেই সেখানে কমান্ডো ফোর্স চলে এসেছে, তাই সে তার বাহিনীকে বলে সুযোগের অপেক্ষা করতে। এদিকে কমান্ডো ফোর্স একে একে সবাইকে খতম করে এসে পৌঁছে যায় তাদের আস্তানার ভেতরে। এমন সময় দূরে থেকে ওত পেতে থাকা সমচ্যাং শুট করে বসে একজন কমান্ডো আর্মির মাথায়। এই ফায়ারিং এর সাউন্ড শুনে নাওখারের সকল বাহিনী তাদের রাইফেল নিয়ে চারিদিকে ছড়িয়ে পড়লে ফাইনালি তারা কমান্ডো ফোর্সের মুখোমুখি হয়ে পড়ে। আর এই আকস্মিক আক্রমণে কমান্ডো ফোর্সও পাল্টা গুলি চালাতে শুরু করলে সেখানে ত্রিমুখী এক ভয়ানক যুদ্ধ লেগে যায়। আসলে কে যে কাকে মারছে বোঝাই মুশকিল। তবে কমান্ডো ফোর্স তখনও জানে না এখানে নাওখার বাহিনী ছাড়াও আরো একটি গ্রুপ আছে যারা তাদের পেছন থেকে আক্রমণ করছে। তবে কমান্ডো ফোর্স বলে কথা, তারা তাদের নিপুণ দক্ষতা দিয়ে একে একে হেডশট দিতে থাকে আর সবাইকে শুইয়ে দিতে থাকে। কিন্তু নাওখারের এত বাহিনী সেখানে ছিল যে কমান্ডো ফোর্সের 3টা টিমও তাদের সাথে পেরে উঠছিল না। আর সব থেকে ভয়ানক বিষয় হচ্ছে এই বাহিনী এতটাই আক্রমণাত্মক ছিল যে এদের জীবনের মায়া বলে কিছুই নাই। এদের আক্রমণ দেখলেই তোমার মনে হবে এরা বুঝি এই যুদ্ধের জন্যই জন্ম নিয়েছে। এত খতম করার পরেও যখন কমান্ডো ফোর্স নাজেহাল হয়ে পড়ছিল তখন তারা চারপাশে গ্রেনেড ছুটতে শুরু করে। এদিকে মারাত্মক শটকে কমান্ডো ফোর্সের সবাই একে একে ভয়ানক ভাবে জখম হতে থাকে। এমন সময় গাও খুঁজতে খুঁজতে এমন এক জায়গায় এসে পড়ে যেটা দেখে সে বুঝে যায় এটাই হচ্ছে নাওখার আস্তানা। এখানে নাওখারও আড়াল থেকে গাওকে দেখতে পায়, তাই সে দ্রুত সেই জায়গা থেকে সরে আসে। গাও সেখানে রক্তের দাগ ফলো করতে করতে দেখতে পায় আসলে এই ঘরের নিচে একটি সুড়ঙ্গ রয়েছে। তাই সে ওই রাস্তা বেয়ে নিচে নামতে শুরু করে আর সামনে এগিয়ে যেতে থাকে। এখানে গাওয়ের পিছু নেয় সেই কমান্ডো ডগ বিং আর সেই সুড়ঙ্গ দিয়ে তারা অন্য একটি জায়গায় এসে পৌঁছায়। এদিকে নাওখার আস্তানার সবাইকে খতম করে কমান্ডো ফোর্সের আর্মিরা খারাপভাবে জখম হয়ে পড়লে তাদের দ্রুত রেস্কিউ করে হেলিকপ্টারে তুলে পাঠিয়ে দেওয়া হয় বেস ক্যাম্পে। অন্যদিকে আমরা নাওখারকে দেখতে পাই সে আসলে তার দ্বিতীয় গোপন আস্তানায় চলে এসেছে, যেটা সন্ধান একমাত্র সে জানতো আর তার সেই জেলা সমচ্যাং জানতো। ফলাফল নাওখার কোথায় যেতে পারে সেটা অনুমান করে সমচ্যাংও সেখানে পৌঁছে যায়। কিন্তু সমচ্যাং আসার আগেই নাওখার তার প্রয়োজনীয় আসল জিনিসপত্রগুলো নিয়ে হাজার হাজার কোটি টাকা সেখানেই রেখে জীবন বাঁচাতে সেখান থেকে পালিয়ে যায়। যাওয়ার সময় সমচ্যাং তাকে দেখতে পায় আর তাকে পেছন থেকে গুলি করতে শুরু করে। এবার গুলি শব্দ পেয়ে গাও বুঝতে পারে নাওখার আসলে কোথায় রয়েছে, তাই সেও ওইদিকে যাওয়া শুরু করে। এদিকে নাওখার পুরো মাঠ দৌড়ে পার হয়ে গেলে তাকে পেছন থেকে গুলি করে দেয় সমচ্যাং এর বাহিনী। পরপর কয়েকটা গুলি খাওয়ার পরও তবুও সে সেখান থেকে উঠে পালাতে সক্ষম হয়। কিন্তু নাওখার যেই মাঠ পার হয়ে গেল আসলে সেই মাঠ জুড়ে কয়েকশো মাইন পোতা ছিল। এবার যেই সমচ্যাং এর লোকজন সেই মাঠে নামে একে একে সবাই মাইনের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে মারা পড়তে থাকে। এই কাহিনী দেখে এবার গাও বুঝতে পারে যদি সে আগে যায় তাহলে সে মারা পড়বে এটা নিশ্চিত। তাই সে তার প্রাণপ্রিয় কুকুর বিংকে অর্ডার দেয় তার জীবন উৎসর্গ করে অপরাধীকে ধইয়ে দেওয়ার জন্য। গাও অর্ডার দিলে এবার বিং নিজের জীবনের তোয়াক্কা না করে সাথে সাথে দৌড়ে মাঠে নেমে পড়ে। একে একে সব মাইন বিং এর পায়ে লেগে উপরে উঠে ব্লাস্ট হতে থাকে। আসলে বিং এর উচ্চতা কম হয়, মাইনগুলো ফাটলেও তার গায়ে লাগেনি। বিং মাঠ পেরিয়ে গেলে এবার গাওকে ডাকতে শুরু করে। এবার গাও সেদিকে এগিয়ে যেতে থাকে। এমন সময় পেছন থেকে তার উপর গুলি ছুটতে শুরু করে সমচ্যাং। গাও বিংকে নিয়ে দৌড়ে আড়ালে লুকিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু সে নিজে সেফ জায়গায় যেতে পারলেও বিং আর যেতে পারে না। সমচ্যাং এর কয়েক রাউন্ড গুলি এসে বিং এর পেট ফুটো করে দেয় আর বিং নিজের জীবনের বিনিময়ে গাওয়ের জীবন বাঁচিয়ে অবশেষে নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে নিজের জীবন ত্যাগ করে। এই কাহিনীতে গাও মারাত্মক কষ্ট পেলেও সে বিংকে সেখানে রেখে দৌড়ে সামনে আগাতে থাকে। এবার তারা সবাই মিলে আবার এক জঙ্গলের ভেতরে এসে পড়ে এবং সবাই সবাইকে হারিয়ে ফেলে। কিন্তু কোথায় থেকে একে একে বুলেট এসে সমচ্যাং এর বাহিনীর খুলি উড়িয়ে দিতে শুরু করে। আসলে এই জঙ্গলে আগে থেকে অপেক্ষা করছিল ফ্যাং ও তার
বাহিনী। সেখানে ফ্যাং শমচ্যাংয়ের সকল বাহিনীর খুলি উড়িয়ে দিতে থাকলে গাও এই কাভার নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। সেখানে গাও দেখতে পায় নদীর পারে নাওখার গুলি খেয়ে আধমরা অবস্থায় পড়ে রয়েছে, তাই সে দ্রুত নাওখারকে বোটে তুলে বন্দরের দিকে যেতে শুরু করে। শমচ্যাং বোট নিয়ে গাওকে তাড়া শুরু করলে এবার ফ্যাং তার বোট নিয়ে নদীতে নেমে পড়ে। সেখানে নদীর মধ্যে চলতে থাকে তাদের মারাত্মক রকমের গোলাগুলি, কিন্তু সেই সময়ে তাদের রেস্কিউ করতে চলে আসে একটি হেলিকপ্টার। কিন্তু শমচ্যাং যখন এবার এই হেলিকপ্টারের দিকে গুলি ছুটতে শুরু করে, এবার ফ্যাং নিজের জীবন বিসর্জন দিয়ে তার বোট সজোরে চালিয়ে দেয় শমচ্যাং এর বোটের দিকে। সেখানে এক ভয়াবহ ব্লাস্ট হয়ে অবশেষে শমচ্যাংকে খতম করতে সক্ষম হয়, কিন্তু এই দুর্ঘটনায় প্রাণ হারায় থাই কমান্ডো আর্মি ফ্যাং জিউ। পরিশেষে এক ভয়ানক মিশন চালিয়ে গাও নাওখারকে জীবিত গ্রেপ্তার করতে সক্ষম হয় আর তার সকল ড্রাগের সাম্রাজ্য ধ্বংস করে দেয়। পুরো 6টি দেশ অধীর অপেক্ষা নিয়ে বসে আছে গাও ও তার টিমের ফিরে আসার জন্য, কিন্তু শুধুমাত্র গাও জীবিত ফিরে আসলে এই কাহিনীতে সবাই বুঝতে পারে আসলে বাকিরা আর কেউই বেঁচে নাই। এই মিশনে সকল কমান্ডোদের বীর খ্যাতি জানানো হয়। যারা এই মিশনে প্রাণ হারিয়েছে তাদের বীর উত্তম খেতাবে সম্মানিত করা হয়। সেই সাথে কমান্ডো ডগ বিং এর এমন আত্মত্যাগের জন্য তাকে ওয়ার হিরো খেতাব দিয়ে তাকেও স্যালুট জানায় পুরো দেশ। মুভির এক্সপ্লেনেশন ভালো লাগলে একটি সাবস্ক্রাইব পাওয়া রইল। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।